স্নেহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি দশম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আজকের পাঠদান বিষয় বাংলায় ছাপাখানার বিকাশ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলি যে যাদের কর্মপ্রচেষ্টা এবং যে সমস্ত প্রতিষ্ঠানের ফলে বাংলার মুদ্রণ শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে, ক্রমান্নতি ঘটেছে, সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি যে হাতে লেখা পুঁথি বা পাণ্ডুলিপি থেকে কোনো বিষয়কে সুস্পষ্টভাবে জানতে বা বুঝতে আমাদের অসুবিধা হয়, কিংবা এর জন্য কঠিন শ্রমেরও প্রয়োজন। কিন্তু স্বল্পায়াসে যে যন্ত্রের সাহায্যে কোনো বিষয় মুদ্রিত বা ছাপা হয় তা সাধারণভাবে মুদ্রণ যন্ত্র নামে পরিচিত। সম্ভবত প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে চীনে আনুমানিক 868 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে চীন থেকে ইউরোপে এর প্রসার ঘটে। জার্মানির জোহানেস গুটেনবার্গ আনুমানিক 1440 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করলে সমগ্র বিশ্বে ছাপাখানার জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। তার ছাপাখানা থেকেই 1455 খ্রিস্টাব্দে বাইবেল মুদ্রিত বা ছাপা হয়। এই কারণে গুটেনবার্গকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়। ভারতে প্রথম পর্তুগিজরা মুদ্রণ শিল্প নিয়ে আসে। 1556 খ্রিস্টাব্দে গোয়ায় তারাই প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বাংলার ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্টাস হিকি একজন উদ্যোগী ও অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন। একজন আইরিশ ব্যবসায়ী হিসেবে প্রথম জীবনে জাহাজ ব্যবসা কাজে লিপ্ত হন, কিন্তু এই ব্যবসায় তিনি প্রচুর ক্ষতির সম্মুখীন হন। এরপর 2000 টাকা সংগ্রহ করে কলকাতায় 1777 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা স্থাপন করেন। এই ছাপাখানায় প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বিল, ব্যবসা বাণিজ্যে বার্তার কাগজপত্র ছাপানো হতো। কিন্তু কোম্পানির কর্মচারীদের সঙ্গে কাজকর্মের বিষয়ে হিকির প্রায়ই বিবাদ দেখা দেওয়ায় তিনি সংবাদপত্র ছাপা ও প্রকাশনার কাজে রত হন। 1780 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি বেঙ্গল গেজেট নামে এক পত্রিকা প্রকাশ করেন। এটি বাংলা তথা ভারতের প্রথম সাপ্তাহিক ইংরেজি পত্রিকা। এই পত্রিকায় কোম্পানির কর্মচারী লাট সাহেবদের কাজকর্মের সমালোচনা ও কেচ্ছা কাহিনী ছাপা হতো এবং কিছু বাণিজ্যিক সংবাদ ও বিজ্ঞাপন প্রকাশিত হতো। পত্রিকাটি সরকারের রোষানলে পড়লে 1782 খ্রিস্টাব্দে 23 মার্চ এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। তা সত্ত্বেও হিকির এই অভিনব প্রকাশনার পথ ধরে পরবর্তীকালে অনেকে ছাপাখানা প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। পেশায় সাংবাদিক না হলেও তাকে বাংলা তথা ভারতের সাংবাদিকতার জনক বলা হয়। ছাপাখানার ইতিহাসে বাংলায় ছাপাখানার জগতে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন
প্রাচ্যবাদী পণ্ডিত চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স ছিলেন একজন চলনশীল বাংলা হরফ নির্মাতা। বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংসের নির্দেশে কোম্পানির কেরানি হিসেবে তিনি ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছাপার ব্যবস্থা করেন। এই জন্য তিনি ত্রিবেণীর বিখ্যাত হরফ নির্মাতা পঞ্চানন কর্মকারকে দিয়ে বাংলা হরফ তৈরি করান। 1778 খ্রিস্টাব্দে তিনি চুঁচুড়ায় একটি ছাপাখানা তৈরি করেন। এই ছাপাখানায় নাম অনারেবল কোম্পানিজ প্রেস। এই ছাপাখানায় সরকারি কাগজপত্র ছাপা হতো। পরবর্তীকালে 1784 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের প্রচেষ্টায় এখান থেকেই প্রকাশিত হয় ক্যালকাটা গেজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা। এটি ভারতের প্রথম সরকারি প্রেসের মর্যাদা লাভ করে। 1455 খ্রিস্টাব্দে জার্মানির গুটেনবার্গ বা চলনশীল বা মুভেবল মুদ্রাক্ষর তৈরি করে ইউরোপের মুদ্রণ ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। অনুরূপভাবে চার্লস উইলকিন্সও ভারতে চলনশীল বাংলা হরফ বা মুদ্রাক্ষর তৈরি করে বাংলা ভাষার বিকাশে অনবদ্য অবদান রাখেন। তাই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। চার্লস উইলকিন্সকে ছাপাখানায় তৈরিতে হরফ নির্মাতা হিসেবে যিনি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন হুগলির ত্রিবেণীর বাসিন্দা স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার। তিনি চার্লস উইলকিন্সের তত্ত্বাবধানে পেশাগত কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা উন্নত বাংলা হরফ তৈরি করেন। ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের বাংলা হরফের ব্যাকরণ গ্রন্থ আমি আগেই বললাম এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ও কর্নওয়ালিস কোড ইত্যাদি গ্রন্থ পঞ্চানন কর্মকারের তৈরি উন্নত হরফে মুদ্রিত হয়। এরপর তিনি শ্রীরামপুর মিশনের কারখানায় যোগ দেন। তার প্রচেষ্টায় বাংলা হরফ নির্মাণ একটি স্থায়ী শিল্পে পরিণত হয় এবং ছাপাখানা শিল্পের ব্যবসায়িক বিকাশ ঘটতে থাকে। এইভাবে পঞ্চানন কর্মকার পেশাগত কাজের সূত্রে বাংলা মুদ্রণ জগতে এক বিপ্লবের সূত্রপাত করেছিলেন। তার সাধনা, অধ্যবসায় ও পরিশ্রমের ফলেই বাংলা মুদ্রণের প্রসার উত্তরোত্তর বৃদ্ধি পায়। এজন্য তাকে বাংলা মুদ্রণের সার্থক শিল্পী ও প্রবক্তা বলে অভিহিত করা হয়। বাংলা মুদ্রণ শিল্পের জগতেও উত্তরোত্তর উন্নতি ঘটে। এই উন্নতি ঘটার পেছনে বাংলায় জেমস অগাস্টাস হিকির ছাপাখানা ও চার্লস উইলকিন্সের অনারেবল প্রেসের প্রতিষ্ঠার পর থেকে যে উন্নতি সংঘটিত হতে থাকে, পঞ্চানন কর্মকারের বাংলা হরফের পর বাংলার বিখ্যাত মুদ্রণ শিল্পী হিসেবে সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ নামে আরও উন্নত বাংলা হরফ তৈরি করেন। এটি একটি ধাতব
টাইপ সেটিং সিস্টেম, যার দ্বারা পৃথক পৃথক ধারার ব্লক তৈরি করা হয়। লাইনোটাইপ অক্ষরে সংবাদপত্র, ম্যাগাজিন এবং ছোট আকারের বই ছাপা হতো। লাইনোটাইপ অক্ষরে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামক পূর্ণাঙ্গ বইটি প্রকাশিত ও ছাপা হয়। এরপর থেকে বাংলা ভাষায় বই ছাপা হতে শুরু করে। বাংলা ভাষায় লাইনোটাইপের আবির্ভাব বাংলা ভাষা, সাহিত্য এবং সর্বোপরি বাঙালি জনমানসে এক যুগান্তকারী প্রভাব বিস্তার করেছিল। আমি এত সময় অগাস্টাস হিকি, চার্লস উইলকিন্স এবং তার অনারেবল প্রেস, পঞ্চানন কর্মকার এবং বাংলায় লাইনোটাইপের প্রবর্তন সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাসে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান অপরিসীম। ডেনমার্ক থেকে আগত 3 জন মিশনারি, উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, যারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, খ্রিস্টধর্ম প্রচার সহ বেশ কিছু জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে শ্রীরামপুরে এসে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে কাঠের হরপের ব্লক তৈরির মাধ্যমে ছাপার কাজ চললেও পরে ধাতুর তৈরি হরপের মাধ্যমে বাংলা ও ইংরেজিতে শ্রীরামপুর মিশন প্রেসে ছাপার কাজ চলতে থাকে। এক্ষেত্রে তাদের সাহায্য করেন বাংলা মুদ্রণ শিল্পের অন্যতম কারিগর পঞ্চানন কর্মকার, যা সম্পর্কে আমি আগেই আলোচনা করলাম, এবং কম্পোজিটর গঙ্গাকিশোর ভট্টাচার্য। 1801 থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে 40টি ভাষায় 2 লক্ষেরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়। ইংরেজি ভাষায় প্রকাশিত বাইবেল ছাড়াও 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল ছাপা হয় এই শ্রীরামপুর মিশন প্রেস থেকে। শ্রীরামপুর মিশন প্রেস থেকে বাংলা, হিন্দি, অসমিয়া, ওড়িয়া, মারাঠি, সংস্কৃত প্রভৃতি ভারতীয় ভাষায় বাইবেল ছাপানো হতো। প্রাচীন ভারতীয় গ্রন্থের প্রকাশনার ক্ষেত্রেও শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা অগ্রগণ্য। শ্রীরামপুর মিশন প্রেস থেকে রামায়ণ ও মহাভারত ছাপানো হয়। তাছাড়া হিতোপদেশের গল্প, 32 সিংহাসন, রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র প্রভৃতি গ্রন্থ এই ছাপাখানা থেকে ছাপা হয়। এছাড়াও উইলিয়াম কেরির লেখা বাংলা ব্যাকরণ, ইঙ্গবঙ্গ অভিধান, ইতিহাসমালা ছাপা হয়। এর ফলে বাংলা গদ্যের বিকাশ ঘটতে থাকে। শ্রীরামপুর মিশন প্রেসের উল্লেখযোগ্য অবদান হল পাঠ্য বই প্রকাশ। এই প্রেস থেকে ছাত্রছাত্রীদের উপযোগী অসংখ্য বই ছাপা হয়। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পাঠ্যপুস্তক ছাপা হয়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি
মহাত্মা ডেভিড হিয়ার প্রতিষ্ঠা করেছিলেন 1817 খ্রিস্টাব্দে। মেধাবী ছাত্রদের মধ্যে স্বল্প মূল্যে বা বিনামূল্যে যে সকল পাঠ্য বই বিতরণ করত কলকাতা স্কুল বুক সোসাইটি, সেগুলি এই মিশন প্রেস থেকেই ছাপা হতো। এইভাবে এই মিশন প্রেসের আনুকূল্যে গ্রাম বাংলার দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা লাভের সুযোগ পেয়েছিল। শ্রীরামপুর মিশন প্রেস থেকে বিভিন্ন সংবাদপত্রও প্রকাশিত হয়, যেমন দিগদর্শন পত্রিকা, যার প্রকাশকাল 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাস, সমাচার দর্পণ, যার প্রকাশকাল 1818 খ্রিস্টাব্দের মে, ফ্রেড ইন্ডিয়া পত্রিকা 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এইভাবে শ্রীরামপুর মিশন প্রেসের উদ্যোগে বাংলা ও ইংরেজি হরফে বিভিন্ন বই, বিভিন্ন ভাষায় অনুবাদ গ্রন্থ, পাঠ্যপুস্তক, পত্রপত্রিকা ছাপা ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, শ্রীরামপুর মিশন প্রেসের উদ্যোগে মুদ্রিত বই উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ক্রমে শ্রীরামপুর মিশন প্রেস থেকে অগণিত বই ছাপার ফলে এই প্রেসের ব্যবসায়িক সমৃদ্ধি ঘটতে থাকে। বহু মানুষ মুদ্রণ ব্যবসাকে জীবিকা হিসেবে গ্রহণ করে। এইভাবে শ্রীরামপুর ছাপাখানা আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এজন্য শ্রীরামপুর মিশন প্রেস এশিয়া ও বিশ্বের অন্যতম ছাপাখানার মর্যাদা লাভ করেছে। আমি শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা অর্থাৎ ছাপাখানায় তার অবদান, ছাপাখানার বিকাশে তার অবদান এ সম্পর্কে যে আলোচনা করলাম তার বিষয়বস্তু পাঠিয়ে দিচ্ছি। এবার যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। অষ্টাদশ শতকের শেষ ভাগে ও 19 শতকের প্রথম ভাগে বাংলা তথা ভারতে বহু ছাপাখানা স্থাপিত হয়। আবার এই সময় বাংলার গ্রামে গঞ্জে স্থাপিত হয় শত শত শিক্ষা প্রতিষ্ঠান। আর ছাপা বই এই সময় থেকে শিক্ষা বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। ছাপা বই ও শিক্ষা বিস্তার পরস্পরের উপর নির্ভরশীল। ছাপা বই একদিকে যেমন শিক্ষার অগ্রগতি ঘটায়, অন্যদিকে ক্রমবর্ধমান শিক্ষার অগ্রগতি ছাপা বইয়ের চাহিদা বৃদ্ধি করে। ইতিপূর্বে হাতে লেখা পুঁথি ছিল খুবই স্বল্প পরিমাণে এবং সেগুলির দামও বেশি হতো, তাই শিক্ষাদান ব্যবস্থা উচ্চবিত্তদের মধ্যে কেবল সীমাবদ্ধ ছিল। কিন্তু ছাপা বই সহজে ও সুলভে গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ায় শিক্ষা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যা গণশিক্ষার প্রসারের পটভূমি তৈরি করেছে। পূর্বে হাতে লেখা পুঁথি ছিল অস্পষ্ট, সহজে তা পড়া যেত না, কিন্তু ছাপা বইয়ের লেখা স্পষ্ট হওয়ায় শিক্ষার্থীর সঠিকভাবে পড়তে ও লিখতে সুবিধা হয়। ছাপাখানাগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বিষয় যেমন সাহিত্য, ভাষা শিক্ষা, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের বই ছাপা হতে থাকে। ফলে সাধারণ শিক্ষার্থী মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ পায়। এইভাবে বাংলাদেশে মাতৃভাষা শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে। শিশু শিক্ষার বিস্তারেও ছাপা বইয়ের গুরুত্ব অপরিসীম। মুদ্রণ যন্ত্রের বিস্তারের ফলে ছাপা অক্ষর, ছবি, মানচিত্র, নকশা ইত্যাদির ব্যবহার শিশু শিক্ষার্থীর শিক্ষা লাভে
উৎসাহিত করে তোলে। এক্ষেত্রে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রামসুন্দর বসাকের বাল্যশিক্ষার মতো বইগুলি আজও সমানভাবে আদৃত, জনপ্রিয়। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তক নয়, এর পাশাপাশি শ্রীরামপুর মিশন প্রেসের উদ্যোগে বাইবেল, রামায়ণ, মহাভারতের বাংলা অনুবাদ, হিতোপদেশ, 32 সিংহাসন, ভূগোল, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বই ছাপা হয়। 19 শতকের মধ্যভাগ থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণাপত্র ছাপা হতে শুরু করে। বাংলা ও ইংরেজিতে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র ও সাময়িক পত্র, যেমন আমি আগেই বললাম সমাচার দর্পণ, হিকিস গেজেট, সংবাদ প্রভাকর, দিগদর্শন প্রভৃতি পত্রিকা ছাপা হতে শুরু করে। 19 শতকের দ্বিতীয়ার্ধে ছাপা বই নারীদের হাতে পৌঁছালে নারী শিক্ষারও গতি ত্বরান্বিত হয়। এইভাবে বাংলায় গণশিক্ষার ব্যাপক বিস্তার ঘটতে থাকে। ছাপাখানার প্রসারের ফলে দেশীয় ভাষায় শিক্ষাদানে সরকারি ও বেসরকারি উদ্যোগও বৃদ্ধি পায়। এক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, শ্রীরামপুর মিশন সোসাইটি 1800 খ্রিস্টাব্দে, কলকাতায় স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে, কলকাতায় স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি 1820 খ্রিস্টাব্দে, ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি 1823 খ্রিস্টাব্দে প্রভৃতি প্রতিষ্ঠান বিভিন্ন পুস্তক রচনা ও সরবরাহ করে শিক্ষার প্রসারে সহায়তা করে। 19 শতকে ছাপাখানাগুলি ক্রমশ বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত হতে থাকলে ছাপা বইয়ের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, সঙ্গে সঙ্গে শিক্ষারও বিস্তার ঘটতে থাকে। আমি এত সময় তোমাদের ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেয়া হলো। এখন বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধির কারণ সম্পর্কে আলোচনায় আসি। অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে 19বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য ছাপাখানা স্থাপিত হয়। ছাপাখানা কেন্দ্রিক বই ব্যবসার প্রসারের ফলে মুদ্রণ শিল্প একটি প্রাতিষ্ঠানিক ব্যবসা হিসেবে আত্মপ্রকাশ করে। বিভিন্ন কারণে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ দেখা দিয়েছিল। যেমন বলা যায়, এই সময় সরকারি, বেসরকারি ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে পাঠ্যপুস্তকের চাহিদা বৃদ্ধি পায়। শিশুদের শিক্ষার জন্য মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রামসুন্দর বসাকের বাল্যশিক্ষা সহ সাহিত্য, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিভিন্ন পাঠ্যবিষয়ের বই ছাপা হতে থাকে। এছাড়াও গোবিন্দ প্রসাদের ব্যাকরণসার, কেদারেশ্বর চক্রবর্তীর বাংলার ইতিহাস, প্রাণলাল চক্রবর্তীর অঙ্গবোধ প্রভৃতি উল্লেখযোগ্য। কয়েক বছরের মধ্যে পাঠ্য বই এক বৃহৎ বাজার গড়ে উঠলে বই ব্যবসায়ীদের ব্যবসা দ্রুত প্রসার করতে থাকে। পাঠ্য বই ছাড়াও ধর্মগ্রন্থ, অনুবাদ গ্রন্থ, ভ্রমণ কাহিনী, চিকিৎসাশাস্ত্র, গবেষণামূলক গ্রন্থ, অভিধান,
বিভিন্ন কবিতা, নাটক, গানের বই ইত্যাদি গ্রন্থের চাহিদা বৃদ্ধি ছাপাখানা ব্যবসাকে উৎসাহিত করে তোলে। অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে 19 শতকের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশিত হয়। দিগদর্শন, সমাচার দর্পণ, হিকির বেঙ্গল গেজেট, সংবাদ প্রভাকর প্রভৃতি ছাপার ফলে বাংলায় ছাপাখানার ব্যবসা আরও প্রসার ঘটে। ব্রিটিশ শাসনকালে অফিস আদালতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন মিলিটারি বিল, ভাতার ফর্ম, সামরিক বাহিনীর বিধিবিধান, সার্কুলার, বিজ্ঞপ্তি প্রভৃতি ছাপার কাজ শুরু হলে ছাপাখানার ব্যবসা বৃদ্ধি পায়। ছাপাখানার ব্যবসার উত্তরোত্তর বৃদ্ধির ফলে এর সঙ্গে যুক্ত আনুষঙ্গিক ব্যবসা যেমন কাগজ, বই বাঁধাই, বই বিক্রি প্রভৃতি পেশারও প্রসার ঘটে। বাংলার বহু কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষাকর্মী, বুদ্ধিজীবী বই ছাপা ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেন। জেমস অগাস্টাস হিকি প্রথম ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানার কাজ শুরু করেন। 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য বেঙ্গল গেজেটি, 1847 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃত প্রেস, 1895 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ রায় অ্যান্ড সন্স স্থাপন করে ছাপাখানার ব্যবসাকে আরও জনপ্রিয় করে তোলেন। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পেলে ছাপাখানার সংখ্যাও বৃদ্ধি পায়। 1800 খ্রিস্টাব্দে বাংলায় ছাপাখানার সংখ্যা যেখানে ছিল মাত্র 17টি, সেখানে 1886 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 229টি এবং সমগ্র ভারতে 1885 থেকে 86 খ্রিস্টাব্দের মধ্যে 1094টি ছাপাখানা গড়ে ওঠে। 19 শতকের মধ্যে মুদ্রণ শিল্প একটি উজ্জ্বল, লাভজনক ও সম্ভাবনাময় ব্যবসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। আমি ছাপাখানার ব্যবসায়ী উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেওয়া হলো। বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধির ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা নিয়েছিল বটতলা প্রকাশনা সংস্থা। 19 শতকে বাংলার মুদ্রণ ও প্রকাশনা শিল্পে এক আদি ও গুরুত্বপূর্ণ স্থান হল এই বটতলা প্রকাশনা। 1817 খ্রিস্টাব্দে বিশ্বম্বর দেবের উদ্যোগে কলকাতার শোভাবাজার চিতপুর এলাকার একটি বিশাল বটগাছকে কেন্দ্র করে বটতলা প্রকাশনার সূত্রপাত ঘটে। অচিরেই তা দর্জিপাড়া, কুমারটুলি, কলুটলা, বউবাজার, আহিরিতলা, বালাখানা, চোরাবাগান, গরানহাটা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখানকার প্রকাশনা ধারা বটতলা বেসাতি বা বটতলা সাহিত্য নামে পরিচিত। বটতলা প্রকাশনা স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিশ্বম্বর দেব, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নৃত্যলাল শীল, নৃত্যলাল দত্ত, তারাচাঁদ দাস প্রমুখ। তাদের উদ্যোগে সাধারণ ও অর্ধশিক্ষিত মানুষের রুচির কথা ভেবে বিভিন্ন গ্রন্থ যেমন পুরাণ কাহিনী, পাঁচালী, পঞ্জিকা, প্রাকৃতিক দুর্যোগ, সমসাময়িক ঘটনা, রসালো, কেচ্ছা কাহিনী, সচিত্র গুপ্তকথা ইত্যাদি বিষয় নিয়ে গ্রন্থ রচিত হয়েছে।
অনেকে বটতলা প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থগুলিকে আদি রসাত্মক, কুরুচিকর, অশ্লীল ইত্যাদি বিশেষণে ভূষিত করলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। বটতলা প্রকাশকদের অন্যতম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কলিকাতা কমলালয়, নববাবু বিলাস, দ্যুতি বিলাস, নববিবি বিলাস প্রভৃতি গ্রন্থে বাংলার মধ্যবিত্ত সমাজের চিত্র তুলে ধরেছেন। এখান থেকে চণ্ডীমঙ্গল, কুলীনকুল সর্বস্ব প্রভৃতি উন্নত মানের গ্রন্থ প্রকাশিত হয়। দেশের মুদ্রণ ও প্রকাশনা প্রযুক্তির উন্নয়নে এর অবদান অসামান্য। গ্রন্থে চিত্রের সংযোজন, যেমন দুর্গা, কালী, কৃষ্ণের বাঁশি বাজানো ছবি ছাপা হতো। নানা রকম অলঙ্করণ, হ্যান্ডমেড পেপারের ব্যবহার ইত্যাদি এই প্রকাশনারই অবদান। ইউরোপের কাঠ খোদাই, প্রস্তর খোদাই প্রযুক্তির অনুকরণে চিত্র সংযোজন এদেশের বটতলা মুদ্রাকারীরাই প্রথম করেন। এই প্রকাশনীতে কম খরচে স্বদেশি কারিগরির মুন্সিয়ানায় প্রচুর গ্রন্থ ছাপা হয়। এর ফলে বটতলা প্রকাশনাকে কেন্দ্র করে ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়। আমি এত সময় তোমাদের বটতলা প্রকাশনার ছাপাখানা বিকাশে কি ভূমিকা নিয়েছিল সে সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেওয়া হলো। এবার আসি বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান সম্পর্কে আলোচনা নিয়ে। বাংলা তথা ভারতের একজন প্রকাশক, মুদ্রণ শিল্পবিদ, পুস্তক ব্যবসায়ী ও সাংবাদিকতার পথপ্রদর্শক রূপে বাঙালি গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশেষ স্মরণীয়। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা কিশোর ভট্টাচার্য নামক গ্রন্থ থেকে জানা যায় যে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেসের একজন কম্পোজিটর রূপে গঙ্গা কিশোর ভট্টাচার্য তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি শ্রীরামপুর মিশন প্রেস ছেড়ে কলকাতায় চলে আসেন এবং ফরিস অ্যান্ড কোম্পানি প্রেসে যোগদান করেন। এখান থেকে তিনি 1816 খ্রিস্টাব্দে তৎকালীন সারা জাগানো প্রথম বাংলা সচিত্র গ্রন্থ রায়গুণাকার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি ছাপেন। তৎকালীন বিখ্যাত শিল্পী রামচাঁদ রায়ের আঁকা ছবি এই বইয়ে ব্যবহার করা হয়েছিল। 1818 খ্রিস্টাব্দে হরচন্দ্র রায়ের সঙ্গে যৌথ উদ্যোগে গঙ্গা কিশোর ভট্টাচার্য কলকাতার চোরবাগান স্ট্রিটে বাঙ্গাল গেজেটি নামে একটি প্রেস স্থাপন করেন। সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে এই প্রেসটি প্রতিষ্ঠা করা হয়। বাঙ্গাল গেজেটি প্রেস থেকে নিজের লেখা গঙ্গা কিশোর ভট্টাচার্যের লেখা বিভিন্ন গ্রন্থ, যেমন এ গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, গণিত, নামতা, ব্যাকরণ লিখবার আদর্শ, দায়ভাগ, চিকিৎসার নব, দ্রব্যগুণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা ছাড়াও গঙ্গা ভক্তি তরঙ্গিনী, লক্ষ্মীচরিত, বেতাল পঞ্চবিংশতি, চাণক্য শ্লোক প্রভৃতি প্রকাশিত হয়। প্রথম বাঙালি সাংবাদিক হিসেবে তার উদ্যোগে বাঙ্গাল গেজেটি প্রেস থেকে 1818 খ্রিস্টাব্দের 14 মে প্রথম প্রকাশিত হয় বাঙালি গেজেট নামক পত্রিকা। দেশীয় উদ্যোগে তিনি সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশনার
পথ প্রদর্শক ছিলেন। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথার বিরুদ্ধে বিভিন্ন লেখা তার এই প্রেস থেকে প্রকাশিত হয়। তিনিই ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা। সেই সময় শিক্ষার বিস্তার ও ছাপাখানার প্রসার ঘটলে তার দেখাদেখি অন্যান্য বাঙালিও পুস্তক ব্যবসা কাজে লিপ্ত হয়। শেষ জীবনে তিনি কলকাতা ছেড়ে নিজ গ্রাম বহরায় ফিরে গেলেও সেখান থেকেই মুদ্রণ ও প্রকাশনার কাজ চালিয়ে যান। তার হাত ধরেই মুদ্রণ, প্রকাশনা, পুস্তক ব্যবসা, সংবাদ প্রকাশনা ইত্যাদি বিশেষ অগ্রগতি ঘটে। আমি এত সময় গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান মুদ্রণ শিল্পের বিকাশে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দিচ্ছি। এবার বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করি। বাংলাদেশের শিক্ষার সংস্কার থেকে শিক্ষার বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আমরা সকলেই জানি। তার আরেকটি অনন্য পরিচয় হলো তিনি ছিলেন বাংলার এক সচেতক মুদ্রাকর, প্রকাশক ও পুস্তক ব্যবসায়ী। তার প্রচেষ্টায় যেমন বাংলা বর্ণমালার সংস্কার হয়, তেমনি বাংলা মুদ্রণ ও প্রকাশনায় উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়। বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপনার চাকরি ছেড়ে দেওয়ার পর বিকল্প জীবিকা হিসেবে ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। 1847 খ্রিস্টাব্দে তিনি 600 টাকা, মাত্র 600 টাকা ঋণ নিয়ে বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথভাবে কলকাতার 32 নং আমহার্স্ট স্ট্রিটে সংস্কৃত প্রেস নামে একটি ছাপাখানা স্থাপন করেন। পরে তিনি এই ছাপাখানার একক মালিকানা সত্ত্ব লাভ করেন। সংস্কৃত প্রেস থেকে প্রকাশিত প্রথম বাংলা বই হল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এছাড়াও তার লেখা বহু গ্রন্থ, যেমন 1855 খ্রিস্টাব্দে 13 এপ্রিল ও 14 জুন যথাক্রমে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ এই ছাপাখানা থেকে প্রকাশিত হয়। পুস্তক বিক্রেতা রূপে বিদ্যাসাগর 1847 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ ও সংস্কৃত কলেজ অঞ্চলে সংস্কৃত প্রেস ডিপোজিটারি নামে একটি বইয়ের দোকান প্রতিষ্ঠা করেন। এছাড়া 1885 খ্রিস্টাব্দে সুকিয়া স্ট্রিটে কলকাতা পুস্তকালয় নামে আরেকটি নতুন বইয়ের দোকান স্থাপন করেন। তার নিজের ও কপিরাইটের বইগুলি এই সংস্থা থেকে প্রকাশিত হতে থাকে। বিদ্যাসাগর ছিলেন একাধারে লেখক, প্রকাশক, মুদ্রাকর ও পুস্তক বিক্রেতা। প্রকাশনা ও পুস্তক বিক্রয় তার হাত ধরেই ব্যবসায়িক রূপান্তরিত হয়। অনেকে তাকে এই ব্যবসার পথপ্রদর্শক বলে অভিহিত করেছেন। তাই তাকে বিদ্যাবাণিক অভিধা দেয়া কোনো মতেই অত্যুক্তি হবে না। আমি তোমাদের ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেয়া হলো। এবার যে উদ্যমী ব্যক্তিত্ব এবং তার প্রতিষ্ঠিত মুদ্রণ শিল্প কারখানা সম্পর্কে আলোচনা করব,
যা ভারত তথা বিশ্বে অন্যতম ছাপাখানাতে পরিণত হয়েছিল তা হল উপেন্দ্রকিশোর রায় এবং তার প্রতিষ্ঠিত ছাপাখানা ইউ রায় অ্যান্ড সন্স সম্পর্কে আলোচনা। অন্যতম শিশু সাহিত্যিক, সুরকার, সঙ্গীতজ্ঞ, প্রকাশক, চিত্রকার প্রভৃতি বহুমুখী প্রতিভার অধিকারী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন 1900 থেকে বাংলার মুদ্রণ শিল্প বিকাশের অগ্রদূত। বাঙালিদের মধ্যে তিনিই সর্বপ্রথম উন্নতমানের মুদ্রণ প্রযুক্তির প্রচলন ঘটিয়ে ছাপাখানার জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটান। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে উপেন্দ্রকিশোরের প্রথম বই ছেলেদের মহাভারত ছাপা হলেও কাঠের ব্লকের সাহায্যে এই মুদ্রণ তাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি বিদেশ থেকে, বিশেষত লন্ডনের A.W. পেনরোজ অ্যান্ড কং থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনয়ন করে 1895 খ্রিস্টাব্দে 38-1 শিবনারায়ণ দাস লেন, কলকাতার ঠিকানায় ইউ রায় অ্যান্ড সন্স নামে উন্নতমানের ছাপাখানা প্রতিষ্ঠা করেন। মূলত এই প্রতিষ্ঠান থেকে প্রসেস প্রিন্টিং শিল্পের বিকাশ ঘটে, ফলে মুদ্রণ জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যায়। উপেন্দ্রকিশোর তার ছাপাখানায় কাঠের পরিবর্তে তামা ও দস্তার পাতে অক্ষর খোদাই করে মুদ্রণ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন। তিনিই প্রথম ভারতে নকশা ছাপার ব্লক বা ফলকের সঙ্গে বিভিন্ন আকারের বিন্দু দ্বারা ফটোগ্রাফির রূপায়ণ বা হাফটোন ব্লক পদ্ধতি উদ্ভাবন করেন। উপেন্দ্রকিশোরের পুত্র সুকুমার রায় লন্ডনে স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে ফটোগ্রাফি ও প্রিন্টিং টেকনোলজিতে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা 100 গড়পার রোডে স্থানান্তরিত করেন 1913 খ্রিস্টাব্দে। প্রাথমিকভাবে যদিও হাফটোন পদ্ধতির ছাপাখানা হিসেবে ইউ রায় অ্যান্ড সন্স শুরু করেছিল, কিন্তু শীঘ্রই তা একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা হয়ে ওঠে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হাফটোন পদ্ধতি প্রয়োগ করে ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা থেকে উপেন্দ্রকিশোরের লেখা শিশু ও কিশোরদের উপযোগী বিভিন্ন ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী যথা ছেলেদের মহাভারত, গুপি গাইন বাঘাবাইন, সেকালের কথা, টুনটুনির বই প্রকাশিত হয়। 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত সন্দেশ পত্রিকা এই ছাপাখানা থেকে প্রকাশিত হয়। এই সকল গ্রন্থ প্রকাশনা ও বিপণনের মাধ্যমে উপেন্দ্রকিশোর এই ছাপাখানাকে লাভজনক প্রতিষ্ঠানের রূপ দিয়েছিলেন। গণিত ও বিজ্ঞানের পাণ্ডিত্যকে কাজে লাগিয়ে উপেন্দ্রকিশোর রঙিন মুদ্রণের নানা যন্ত্র যেমন ডায়াফ্রম পদ্ধতি, স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডায়োটাইপ, রিপ্রিন্ট, 60 ডিগ্রি স্ক্রিন প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে রং বেরঙের ছবি দ্বারা মুদ্রণ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটান। ব্রিটেনের মুদ্রণকলা বিষয়ক পত্রিকা পেনরোজ অ্যানুয়াল ভলিউম উপেন্দ্রকিশোর ও তার ছাপাখানার
ভূয়সী প্রশংসা করেছে। বাংলা তথা ভারতে উপেন্দ্র কিশোর ও তার পুত্র সুকুমার রায়ের হাত ধরে ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা বিভিন্ন উপায় উদ্ভাবন করে বাংলার মুদ্রণ শিল্পকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ব্রিটেনে উপেন্দ্র কিশোরের ব্লক তৈরির প্রযুক্তি প্রশংসিত হয়েছে। তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তার নাম যুক্ত করে বিভিন্ন যন্ত্রের নামকরণ ঘটে, যেমন রে স্ক্রিন অ্যাডজাস্টার, রে টিন্ট সিস্টেম প্রভৃতি। এইভাবে উপেন্দ্র কিশোর ও ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার উন্নতি বিধান ও ব্যবসায়িক প্রয়োগের পথ দেখিয়ে ভারত ও বিশ্বের অন্যতম ছাপাখানাতে পরিণত হয়েছে। আমি এত সময় তোমাদের উপেন্দ্র কিশোর এবং ইউ রায় অ্যান্ড সন্স সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেওয়া হলো। এবার আলোচনার শেষ পর্যায়ে 19 শতকে বাংলায় ছাপাখানা বিস্তার কী প্রভাব ফেলেছিল সে সম্পর্কে আলোচনা করতে চলেছি। 19 শতকে বাংলায় ছাপাখানা বিস্তারের ফলে শিক্ষা সংস্কৃতি বিস্তারের সূত্রে নবজাগরণের প্রেক্ষাপট সূচিত হয়েছিল। মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের জয়যাত্রা ঘোষিত হয়েছিল। ছাপাখানা প্রতিষ্ঠা বাংলার সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। যেমন বলা যায়, গণশিক্ষার প্রসার ঘটেছিল ছাপাখানা বিকাশের ফলে। ছাপাখানায় মুদ্রিত বইপত্র একদিকে সুলভে ও স্বল্পায়াসে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসায় এবং অন্যদিকে শিশু শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তক প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংবাদপত্র বা পত্রপত্রিকা প্রকাশের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বৌদ্ধিক জ্ঞানের প্রসার ঘটিয়েছিল। এইভাবে ছাপাখানা সর্বস্তরের মানুষের মধ্যে গণশিক্ষার বিস্তার ঘটিয়েছে। পাশ্চাত্যের ইতিহাস, দর্শন, রাষ্ট্রনীতি, গণিত, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের অনুবাদ সাহিত্য ছাপাখানায় মুদ্রিত হওয়ায় পাশ্চাত্যের উদারতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রভৃতি ধ্যান ধারণার সঙ্গে বাঙালি তথা ভারতবাসীর পরিচয় ঘটে। এর ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর, ইয়ং বেঙ্গলের সদস্যবৃন্দ তাদের চিন্তাভাবনা ও ধ্যান ধারণার প্রকাশ করেন বিভিন্ন সংবাদপত্র পত্রপত্রিকার মাধ্যমে। ফলশ্রুতিতে আপামর জনসাধারণ সামাজিক কুপ্রথা কুসংস্কার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। মুদ্রণ ব্যবস্থা প্রবর্তনকে কেন্দ্র করে বাংলা গদ্য সাহিত্যের বিকাশের পথ ত্বরান্বিত হয়েছিল। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতবর্গ বাংলা গদ্যরীতি লেখার সূচনা করায় বাংলা ভাষা সাহিত্যের বিকাশ ঘটে। বাংলা সমাজে কথ্য বাংলা ও লেখ্য বাংলার দৃষ্টান্ত গড়ে ওঠে। মুদ্রণ শিল্পের উন্নতির ফলে পাশ্চাত্য শিক্ষার সঙ্গে ভারতবাসী পরিচিত হয়। এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এক নতুন বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে, যারা ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভাবের আদান প্রদানে সহায়তা করেছিলেন। ছাপাখানা বিস্তারের ফলে এই পেশাকে কেন্দ্র করে এক নতুন ব্যবসায়ী শ্রেণীর আত্মপ্রকাশ ঘটে। এই শ্রেণী ছাপাখানা প্রতিষ্ঠা করে বইপত্র প্রকাশ ও বিক্রির লাভজনক ব্যবসা শুরু করে। বইয়ের বিপুল বিক্রির ফলে তারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালীও হয়ে ওঠেন। ছাপাখানাকে কেন্দ্র করে অক্ষর সাজানো, সাদা কাগজে বই ছাপা, বই বাঁধাই সহ নানা কাজের জন্য প্রচুর লোকের কর্মসংস্থানের পথ তৈরি হয়।
ছাপাখানা প্রতিষ্ঠার পর বিভিন্ন আঞ্চলিক ভাষায় সংবাদপত্র ও পত্রপত্রিকা প্রকাশিত হয় এবং ওই সমস্ত পত্রপত্রিকায় ঔপনিবেশিক শাসনে ভারতবাসীর দুরবস্থা, ইংরেজ সরকারের অত্যাচারী শাসনের স্বরূপ, বিভিন্ন বিক্ষোভ বিদ্রোহের সংবাদ প্রভৃতির সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে সমাজে বিভিন্ন কুপ্রথা, কুসংস্কার দূরীকরণ এবং শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তা সম্পর্কে বাঙালি তথা ভারতবাসীর মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়েছে। ছাপাখানা এইভাবে বিভিন্ন বইপত্র প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞানের চাহিদা মিটিয়ে শিক্ষার প্রসার ঘটায় এবং পাশাপাশি দেশীয় ভাষা, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের প্রসার, জনমত গঠন, বিভিন্ন পত্রপত্রিকা মুদ্রণের মাধ্যমে দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তুলেছে। আমি তোমাদের বাংলায় ছাপাখানার উদ্ভব ও বিকাশ সম্পর্কে, ক্রমোন্নতি সম্পর্কে আলোচনা আজ এই পর্যন্ত করলাম এবং ছাপাখানার গুরুত্ব সম্পর্কে বিষয়বস্তু আমি তোমাদের পাঠিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নেবে। আজ এই পর্যন্ত সমাপ্ত করলাম।